আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, শেখ হাসিনা এবার আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টারের সঙ্গে একটা ইন্টারভিউ দিয়েছেন। এর আগে একবার দিয়েছিলেন ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির সঙ্গে, এবার দিয়েছেন সরাসরি রয়টারের সঙ্গে। এবং সম্ভবত এটাই শেখ হাসিনার প্রথম কোনো সরাসরি ইন্টারভিউ, কারণ এনডিটিভির ইন্টারভিউটা ছিল লিখিত আকারে। এনডিটিভি লিখিতভাবে প্রশ্ন পাঠিয়েছিলেন ইমেইলের মাধ্যমে, উনি ইমেইলের মাধ্যমে উত্তর দিয়েছেন। এখন সেই উত্তরগুলো উনি দিয়েছেন না ওনার হয়ে কেউ লিখে দিয়েছেন, এটা বলা বড় কঠিন, কারণ এটা দৃশ্যমান নয়। কিন্তু এক্ষেত্রে তাই হয়নি। এক্ষেত্রে রয়টার্সের আপনার ইন্ডিয়াতে তাদের যে রাজনীতির বিষয়ক যে এডিটর মিস্টার কৃষ্ণা এন দাস, খুব বড় একজন সাংবাদিক এবং উনি বাংলাদেশ সম্পর্কেও বেশ অভিজ্ঞ। বাংলাদেশে এর আগে 2018 সালে আমাদের রোহিঙ্গা ক্রাইসিস নিয়ে উনি রিপোর্ট করেছেন, এবং বাংলাদেশ ব্যাংকের যে টাকা ডলার রিজার্ভ লুট হয়েছিল, চুরি হয়েছে, সেটা নিয়েও ওনার গুরুত্বপূর্ণ রিপোর্ট ছিল। এই কৃষ্ণা এন দাস ওনার সঙ্গে সরাসরি টেলিফোনে কথা বলেছেন বৃহস্পতিবার রাত থেকে শুরু করে শুক্রবার পর্যন্ত, মানে সম্ভবত বৃহস্পতিবার রাত 12টার আগে পাচ্ছে হবে, এরকম 5-10 মিনিট আগে, যেটা নাকি শুক্রবার পর্যন্ত যে ঠেকেছিল। প্রায় 1 ঘন্টারও বেশি সময়ের একটা ইন্টারভিউ টেলিফোনে শেখ হাসিনার সঙ্গে ওনার হয়েছে। এবং সেই ইন্টারভিউয়ে শেখ হাসিনা এবার স্পষ্ট করেই বলেছেন যে উনি ডিসেম্বরের মধ্যে দেশে ফিরছেন। এবার একটু বাড়তি বলেছেন যে উনি একা ফিরছেন তা বলেননি, উনি বলেছেন ওনার দলের যারা সিনিয়র সহকর্মী আছেন, উনি কেন্দ্রীয় পর্যায়ে যারা নাকি সিনিয়র লিডার আছেন, তাদেরকে সঙ্গে নিয়ে উনি ফিরবেন। এবং উনি ফিরবেন সারেন্ডার করার জন্য। মানে ওনাদের বিরুদ্ধে যে হুলিয়া আছে, গ্রেপ্তারি পরোয়ানা আছে, তারই প্রেক্ষিতে ওনারা নিজে থেকেই দেশে ফিরে আইনের হাতে নিজেদেরকে সোপর্দ করবেন। এটা কিন্তু একটা বড় ঘোষণা, মাথায় রাখবেন যে এর আগে কখনো এরকম হয়নি। এর আগে কখনো কোনো পলিটিক্যাল লিডার বলেনি যে আমি এভাবে দেশে ফিরতে চাই। মানে যারা এর আগে পালিয়ে গিয়েছিল বিভিন্নভাবে, নানাভাবে পালিয়ে গিয়েছিল অনেকেই, কিন্তু কেউ কিন্তু বলেনি আমি দেশে ফিরে আসতে চাই। এই প্রথমবার, আগে একবার শুনলাম শেখ হাসিনাই বলেছিলেন, এখন আবার শুনলাম এবার একটা আন্তর্জাতিক মিডিয়ার কাছে উনি বললেন যে উনি দেশে ফিরে যাবেন এবং সেটা ডিসেম্বরের মধ্যেই যাবেন। এখন যে উনি কিন্তু বলেছেন উনি আন্দোলন করবেন না, উনি বলেছেন উনি সারেন্ডার করবেন এবং আইনের অনুযায়ী চলবে। এবং ওনাকে বলা হয়েছিল আপনি গেলে কী হবে, উনি বলেছেন যে ফেরার পর তারা আমাকে গ্রেপ্তার করতে পারে, এমনকি আমাকে হত্যাও করতে পারে, উনি এটাও বলেছেন। মাথায় রাখবেন শেখ হাসিনার বয়স কিন্তু এখন 78 বছর। কাজেই শেখ হাসিনার যদি সাহস থাকে এই বয়সে এ ধরনের একটা সিদ্ধান্ত নেওয়াটা যে কতটা রাজনৈতিক সুদূর প্রসারী সিদ্ধান্তের ব্যাপার, এটা নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন। যদি শেখ হাসিনা ফিরে আসেন তাহলে কি হবে, এটা নিয়ে আমরা আলোচনা করব। কিন্তু তার আগে তিনি কেন ফিরে আসতে চান উনি সেটাও বলেছেন। উনি বলেছেন যে আমি জানি যে আমার মৃত্যু হতে পারে, তাও আমি যাব, কারণ আমার দলের নেতাকর্মীরা দেশের মধ্যে প্রচণ্ড চাপের মুখে আছে। কাজে সেই চাপটাকে উনি করার জন্য আসবেন। এবং উনি বলেছেন যদি আমার মৃত্যু আসে, আমি চাই যে আমার মৃত্যু যেন আমার দেশের মাটিতে হয়, যেখানে আমার পিতামাতা, আমার পুরো পরিবারকে হত্যা করা হয়েছে এবং তারা এই যে মাটিতে শুয়ে আছে সেই মাটিতেই যে আমি মরতে চাই। এবং উনি আরও বলেছেন যে উনি যে আসছেন, অনেকে এটা গত কয়েকদিন ধরে বলা বলি করছিল যে উনি যে আসছেন উনি কি বিদেশের অন্য কোনো দেশের কোনো শক্তির সঙ্গে, কোনো সরকারের সঙ্গে আলোচনা করে আসছেন। যেটা আমারও ধারণা ছিল যে উনি আসলে নিশ্চয়ই অন্য কারোর সঙ্গে আলাপ আলোচনা করে আসবেন, বাট উনি স্পষ্ট করেছেন যে তার এই ফেরার বিষয়ে বিদেশের কোনো সরকারের সঙ্গে তার কোনো ধরনের আলাপ আলোচনা হয়নি। দেখুন উনি কিন্তু একদম খুব ঝানু রাজনীতিবিদ এবং উনি এই রাজনীতির কথাটাও কিন্তু উনি বলেছেন। উনি বলেছেন যে আমি ন্যায় বিচারে বিশ্বাস করি, আমি মনে করি
একবার যখন এই বিচার কাজ শুরু হবে, জনগণের কাছে স্পষ্ট হয়ে যাবে যে এই আদালত কতটা পক্ষপাত দুষ্ট, এবং আমি এটা প্রমাণ করতে চাই। মানে উনি এই যে আদালত ওনার বিচার হচ্ছে, সে আদালত আসলে পক্ষপাত দুষ্ট কিংবা পক্ষপাত দুষ্ট নয়, এই জিনিসটা উনি প্রমাণ করতে চাচ্ছেন। ওনাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে আপনি যে পালিয়ে গেলেন কেন, আপনি যদি এখন ফিরতেই চাচ্ছেন তো তখন থাকলেন না কেন? উনি যেটা বলেছেন যে জবাবটা সেটা হলো, আমি যে পালিয়ে গিয়েছিলাম তখন আমার জীবন আসলে হুমকির মুখে পড়ে গিয়েছিল, কারণ এই মব অথবা বিশাল একটা জনগোষ্ঠী অথবা ক্রাউড যাই বলেন না কেন, সেটা তার বাসভবনের দিকে যাচ্ছিল, এই জন্য উনি পালিয়ে গিয়েছিলেন, এটা উনি স্বীকার করেছেন। তবে উনি আবার এই কথাটাও বলেছেন যে একটা সরকার যখন লম্বা সময় ধরে ক্ষমতায় থাকে, ভুলভ্রান্তি হতে পারে, কোনো সরকারি ভুলভ্রান্তির ঊর্ধ্বে নয়। তবে একটা সরকারের ভালো বা মন্দ, সঠিক বা ভুল, এর বিচারের ক্ষমতা একমাত্র জনগণের। আমি এটা জনগণের হাতেই ছেড়ে দিতে চাই। তার মানেটা কী দাঁড়াচ্ছে? এবং আওয়ামী লীগকে যে নিষিদ্ধ করা হয়েছে সেটা নিয়েও কিন্তু উনি প্রশ্ন তুলেছেন। উনি বলেছেন যে তারা হয়তো আমাকে দোষী সাব্যস্ত করবে, আমি হয়তো নির্বাচনে অংশ নিতে পারবো না, কিন্তু তারা কেন আওয়ামী লীগকে সাসপেন্ড করলো? যদি আমরা খারাপ কিছু করে থাকি সেটা জনগণই সিদ্ধান্ত দেবে। দেখুন, আমার কাছে এই জায়গাটা খুব ইন্টারেস্টিং মনে হয়েছে যে আমি নিজেও বহুবার বলেছি, কিন্তু এই যে নির্বাহী আদেশের মাধ্যমে একটা রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা, এটা কিন্তু আওয়ামী লীগকে একটা এক্সট্রা মাইলেজ দিয়েছে। এটা আমি বলেছি এবং আমি এটা মনেও করি যে এটা করে সরকার ভুল করেছে। অন্তর্বর্তীকালীন সরকার করেছিল তাদের ব্যাপার, কিন্তু আওয়ামী লীগ কেন এটাকে, সম্ভবত আওয়ামী লীগের কাজটা করেছে জামাত এবং এনসিপির ভয়ে, কিন্তু এটা সরকারকে আমি মনে করি ক্ষতিগ্রস্ত করেছে। তারা জনগণের উপর আস্থা রাখতে পারেনি। এনসিপি এবং জামাত আস্থা রাখতে পারবে না, এটা স্বাভাবিক। তারা আস্থা রাখে, তারা জানে তাদের অবস্থানটা কোথায়, তারা গাইড জুড়ে করতে চায়। কিন্তু বিএনপি কেন এই কাজটা করতে গেল? এই কাজটা বিএনপির ঠিক হয়েছে বলে আমি মনে করি না। বিএনপি হচ্ছে এটাকে আদালতের মাধ্যমে সমাধান করতে চেয়েছি, সেটাও একটা ভালো পদ্ধতি আমি মনে করি, একটা ভালো বিকল্প, কিন্তু সেই কাজটাও বিএনপির উচিত হবে না ঝুলিয়ে রাখা। কিন্তু তারও চেয়ে বড় কথা, আদালত এটা নেওয়ারই কোনো দরকার ছিল না। আমি কালকে একটা বলেছি, যদি আপনি মানবতা বিরোধী অপরাধের জন্য আওয়ামী লীগকে আদালতের কাঠগড়ায় দাঁড় করান, তাহলে জামাতকে আপনি কেন ছাড় দিবেন? তাহলে জামাতেরও মানবতা বিরোধী